স্বাগত জানাচ্ছি আপনাকে গার্লস পাওয়ারে। আমি জয়ী এবং আপনি দেখছেন চ্যানেল এস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। এবং নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন আমাদের চমৎকার এই আয়োজনে শুধুমাত্র আমরা গল্প আড্ডা করি, বিষয়টা সেরকম না, সেই সঙ্গে আমরা কুইজ খেলি এবং যারা কুইজে জিতে নেন তাদের জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং প্রত্যেক এপিসোডেই আমার সাথে চমৎকার কিছু মানুষ থাকে যাদের থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই, অনেক কিছু শিখি, জানি এবং আমরা আড্ডা দিই। এবং সেই সাথে ওই যে খেলা কুইজ যেটা বলি না কেন, সেটা তো একটা অনুষঙ্গ বলতে পারেন। তো আজকে আমার সাথে যারা গল্প করতে এসছেন আমি খুবই এক্সাইটেড, কারণ নর্মালি কি হয় যে যারা আসেন আমি হয়তো তাদেরকে আপু বলে সম্বোধন করি বা অন্য কিছু একটা বলি, কিন্তু আজকে মা এবং মেয়ে, আমি দুজন আন্টি বলতে পারছি না, আপু বলতে পারছি না, আমি কি বলবো আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে তাদের সাথে আগে আমরা গল্প করা শুরু করি, তাদের থেকেই তাদের পরিচয়টা জানি। আগে কে বলবে? মা কে? শিওর? একদমই না, একদমই না। এটা কিভাবে সম্ভব? কিভাবে মেয়েটা হলো? আম্মু অনেক মেইনটেইন করে, আই গেস আম্মু অনেক মেইনটেইন করে, আমি এতটা মেইনটেইন করি না, দ্যাটস ওয়াই মেবি আই লুক আ বিট মোর এজড দ্যান হার। না না না, ইউ ডোন্ট লুক লাইক এজড পারসন অর এনিথিং, বাট হয় না যে ওনার একটা মেয়ে আছে যিনি আবার হচ্ছে আমার পাশেই বসে আছে এবং সে দেখতে এত সুন্দর এবং এত বড়, এটা ভাবতে একটু না বলে দিলে মানে ভেবে নিতে একটু কষ্ট হবে আর কি। আচ্ছা, আন্টি কি বরাবরই চুপচাপ থাকে? একটু চুপচাপ, আচ্ছা, একটু ইন্ট্রোভার্ট যেটাকে আমরা বলি। আচ্ছা, ওনাকে থেকে শুনি না বাবা। আন্টি বলেন কিভাবে মেয়েটা হলো? বলো। ন্যাচারালি যেভাবে হয়। আমি কিন্তু এরকম কিছু একদমই মেন করিনি, এটা তো কিন্তু খুবই উল্টা পুল্টা প্রশ্ন টাইপের দেখাচ্ছে, শোনাচ্ছে মনে হয়, কিন্তু একদম এরকম করে না। মানে যে আমি আসলে সম্পর্কটা বুঝিয়েছি, কারণ নর্মালি কি হয় যে একটা বয়স হয়ে গেলে, বিশেষ করে আমি জানি না ওর বয়স কত, কিন্তু তখন আসলে মা মেয়ে খুব একটা একসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে একই জায়গায় যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা হয়ে ওঠে না। এই যে মা মেয়ের সম্পর্কটা কিভাবে হলো, বন্ধু বন্ধু যে সম্পর্ক? আসলে আমার হলো 3টা বেবি, 3টাই মেয়ে, মাশাআল্লাহ। আর ও হলো বড়। তো ওকে মানে আমার আজকে একটা প্রোগ্রাম আছে, আমি ওকে বললাম যে আমার প্রোগ্রাম আছে, সেখানে তোমাকেও যেতে হবে, তো তুমি অফিস থেকে একটু ছুটি নিয়ে নাও। তো বলছে ঠিক আছে আম্মু, কোনো অসুবিধা নেই। পরে ও ছুটি নিয়ে নিল। আর সে আবার অফিসও করে? আমি আজকে একটার পর একটা সারপ্রাইজ হয়ে যাচ্ছি। যাই হোক, আচ্ছা, পরে এই প্রোগ্রামে আর কি আসলাম আজকে, মা মেয়ে একসঙ্গে। আচ্ছা, মার সাথে কথা বললাম, আবার মেয়ের পরিচয়টা একটু জানেন, নাম বলেন, কি করছেন? ওকে, আমি হচ্ছে মিম, আর আমি ট্রেনার হিসেবে আছি ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে, এবং সেই সাথে আমি এনএসডি এর একজন অ্যাক্রিডিটেড অ্যাসেসর এবং ট্রেনার, সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার, আর আমি আরেকটা কোম্পানিতে হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। এত কিছু কিভাবে করছেন মিম? এই যে মা সাথে আছে বলে। আচ্ছা, তাহলে মা কি করছেন? আমি অ্যাকচুয়ালি রন্ধনশিল্পী, একজন উদ্যোক্তা। আমার একটা পেজ আছে এবং আমি বিটিএবি থেকে সমস্ত কোর্সগুলি কমপ্লিট করি। কোর্স বলতে বেকিংয়ের উপর, কুকিংয়ের উপর, দুইটার উপরেই আমি লেভেলগুলি কমপ্লিট করি, এবং ফুড অ্যান্ড বেভারেজের উপরে লেভেল করি, এবং এনএসডিএ থেকেও আমি মানে বেকিং কুকিংয়ের উপরে লেভেলগুলি করি। তো আসলে আমার ওই পেজটা ওরা আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আচ্ছা, পেজের নামটা আমরা শুনে নিই, সবাই জানুক। কিচেন, উম্মেস কিচেন। উম্মেস কিচেন, রাইট। আচ্ছা, আসলে একটা আমার ছোট মেয়ে যখন ক্লাস 7-এ পড়ে, ওই হঠাৎ করে আমাকে পেজটা খুলে দিল, ওই এই নামটা ঠিক করে দিছে, আর লোগোটোকে সব ওই ঠিক করে দিছে। আচ্ছা, বাহ। যার কারণে আমার 5 বছর রানিং চলতেছে বিজনেসটা, কিন্তু আমি লোগোও চেঞ্জ করি নাই, নামটাও চেঞ্জ করি নাই, কারণ এটা আমার একটা ভালো লাগা। কারণ ও তখন ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ থেকেই ও আমাকে এতটা হেল্প করলো। আসলে আমি জানতামও না, ও নিজে নিজেই আমাকে একটা পেজ খুলে দিল, আম্মু তোমার রান্নাবান্নার এত শখ, তো আমি তোমাকে একটা পেজ খুলে দিয়েছি। মানে সেই থেকে আমার জার্নিটা শুরু হলো আর কি। তারপরে থেকে আমি এই পড়াশোনার উপরে, রান্নার উপরে পড়াশোনা করলাম, শুরু করলাম আর কি। এখনো শেষ হয় নাই, এখনো করতেছি পড়াশোনা। হ্যাঁ, আসলে শেখার তো কোনো শেষ নেই। আমরা যতদিন বেঁচে আছি ততদিন নতুন নতুন কত কিছু আসছে, কত কিছু শেখার আছে। শুধুমাত্র আমাদের দেশীয় রান্না সেটা না, এখন তো বিভিন্ন দেশের রান্নাও কিন্তু আমাদের এখানে অনেক বেশি প্রচলিত, এবং সেগুলো কিন্তু লোকজন অনেক পছন্দ করেই খায়, তাই না? তো সেখান থেকে আছে। তারপরে যে মেয়ে মিম, মানে ও এই শখটা কোত্থেকে পেলো? আপনার থেকে? মানে ও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, তো আমার একটা শখ ছিল যে আমি যেহেতু এটা করি, তো ওদেরকেও আমি এই লাইনে আনবো। তো ও এমন একটা বাধা দেয় নাই, ও আমি যেটা, আর আমার মেয়েরা আমাকে খুব ইয়া করে,
একদম ফ্রেন্ডলি ওরা, আমার সাথে সব কিছু শেয়ার করবে আমাকে, এবং আমি যেখানে যেটা হয় ওদের কাছে শেয়ার করি সব কিছু। তো আমি চাচ্ছিলাম যে ওরাও এই লাইনে আসুক। আর আমার মেজো মেয়ে তো মানে খুবই খাওয়া দাওয়ার প্রতি তার একটা খুবই আছে, আর মা যেটা রান্না করে সেটাই ওর কাছে মজা। এবং বোঝা যাচ্ছে মা রান্না করে এবং নিজে খুব বেশটা খায় না, কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে ভরপুর খাওয়ায়, বাচ্চাদেরকে এবং আমি সবাইকে খাওয়াতে পছন্দ করি। এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। এটা আমি আমার মার কাছ থেকে রান্নাটার পেয়েছি। মানে অনেক সময় হয় না ফ্যামিলি থেকে আসে, যেমন ছোটোবেলা মাকে দেখতাম অনেক রান্নাবান্না করতো। তখন তো আসলে ইউটিউব ছিল না, কালার টিভিও ছিল না, সাদা কালো টিভি ছিল, তাও অনেক রেয়ার ছিল। তো কিন্তু আমাদের আম্মা দেখা যেত যে পিৎজা, কেক, এগুলি মানে অনেক আইটেম, ডোনাট এগুলি বানাই খাওয়াইতো। তো সেখান থেকে কেমন যেন আমার রান্নাটার দিকে, কিন্তু আমার শুধু রান্নাটার দিকে না, যেমন আমার সেলাই, মানে এই ধরনের কাজগুলি, হ্যান্ডিক্রাফট, সেলাই, আবার নিজের মতো করে ঘরে বসে করা যায়। আমি একটা বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে যে মানে আমার মা খালারা বা তারও আগে যারা ছিলেন তারা হচ্ছে যে যেটা করতেন যে মাসে হয়তো একটা ম্যাগাজিন আসতো এবং সেই ম্যাগাজিনের মধ্যে একটা রেসিপি দেওয়া থাকতো, বিশেষ করে আমাদের ওপার বাংলার আর কি। তো সেটা দেখে দেখে তারা হচ্ছে চেষ্টা করতেন সেই ইনগ্রিডিয়েন্টস গুলো জোগাড় করতেন, করে রান্না করে সবাইকে খাওয়াতেন। হ্যাঁ, পেপার কাট করে সেটা আবার রেখে দিত, রেসিপিগুলো জমাতো, কার কাছে কি আছে, বাকি বোনেরা আবার কাজিনরা সেটা শেয়ার করতো। তো সেই এক ধরনের চর্চা কিন্তু আমাদের মধ্যে ছিল। কিন্তু আমার অনেকদিন পর হঠাৎ করে কথাটা মনে হলো যে আন্টির কথা শুনতে শুনতে আসলে মানে খুবই চমৎকার একটা মেমোরি কিন্তু এটা আমার। আসলে ওই যে আম্মা রান্না করতো, এটার প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন কাজ করতো সবসময়। আর আমি যখন কোথাও কিছু একটা দেখতাম, ওই আইটেমগুলি আমি বাসায় এসে সাথে সাথে শুরু করে দিতাম করা, এবং আমি নিজে থেকেও কিছু রেসিপি সবসময় রেডি করি, এবং ওদেরকে আমি প্রথমে টেস্ট করে, বিশেষ করে ওকে আমি প্রথম টেস্ট করাই যে দেখো, কারণ ও আমাকে মানে ও না, আমার 3টা মেয়ে আমার খাবার খুবই পছন্দ করে। এবং আর আমার এই উদ্যোক্তা লাইফে আমার মনে হয় যে আমার যে রিভিউগুলি আসছে, কোনো একটা রিভিউ খারাপ আসে নাই, সবসময়তেই দেখা যায় মানে খুব ভালো রিভিউ আসতো সবসময় আমার খাবারগুলিতে। এবং আমি যখন কাজ শুরু করি নাই, আমি যখন এমনিতে পড়াশোনার উপরে মানে পড়াশোনার অবস্থায় যখন রান্না মানে করতাম, তখন হ্যাঁ, তখন দেখা যেত আমার আশেপাশে আমার আব্বা, মানে আমার আব্বা কলেজ থেকে একদিন এসে বলে খেতে বসছে, তো খাবার আম্মা দিচ্ছে, বলে কি আজকে কে রান্না করলো, বলে কি কেন কি হয়েছে, বলে কি না আজকে রান্নাটা একটু অন্যরকম লাগছে। বলে কেমন লাগছে অন্যরকম মানে, বলে যে না খুব স্বাদ হয়েছে। তো বলে তোমার বড় মেয়ে রান্না করছে, ও ছাড়া আর কে রান্না করবে। আব্বা বলে যে এখন থেকে তাহলে আমার বড় মেয়ে রান্না করবে। আচ্ছা, আপনার যে বড় মেয়ে সে রান্না করলে তার বাবা কি বলে সেটা একটু শুনি। আমি যদিও পড়াশোনা করেছি ফুডের উপরে, আমার গ্র্যাজুয়েশন ফুড ইঞ্জিনিয়ারিং এর উপর, তারপরে আমি আছেও ইনস্ট্রাক্টর হিসেবে একটা ফুড ইনস্টিটিউট, কিন্তু আমার পার্সোনালি বাসায় রান্নাবান্না খুব কম হয়, এই দায়িত্ব আম্মুই পালন করে। তবে আমরা কিছু রান্না করলে কিন্তু কে রান্না করবে সেটা একটা বিষয়। এক্সপেরিমেন্ট করে কিছু রান্না করলে ওটা অনেক প্রশংসা করে আব্বু, এবং এটা তো করেই, যে কোনো বাবা মাই করে, হ্যাঁ খুব ভালো হয়েছে এরকম। তবে আমার বাসায় কিচেনে খুব কম ঢোকা হয়, আর পরিবারের বড় মেয়ে হিসেবে কিন্তু একটুখানি বেশি আহ্লাদ বা একটুখানি সে যেটা করতে চায় সেটাই করতে দেয়, সেটা কিন্তু হয় প্রত্যেক ফ্যামিলিতে হয়। আসলে আমার সেটা কতখানি মিম করে আসলে, কতখানি স্বৈরাচারী না, এটা আমার বাসায় উল্টা, আমার বাসায় মেজজন হচ্ছে স্বৈরাচারী। আম্মু বলবো আমার নিজের প্রশংসা, আমি খুবই শান্ত, এটা আম্মু এগ্রি করবে যে আমি খুবই শান্ত 3 জনের ভেতর। আর আমাদের কিন্তু হাদিসে একটা কথা আছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে, এবং আপনার মাশাআল্লাহ 3টাই মেয়ে। কিন্তু যেহেতু আমরা একটা হয় না যে পিতৃতাত্ত্বিক সমাজে বসবাস করে, একটা পুরুষ শাসিত সমাজ আমরা যেভাবে বলি না কেন, সেখানে এক ধরনের কিন্তু প্রেশার থাকে যে ও তোমরা 3টাই বোন, কোনো ভাই নাই, মানে এরকম একটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় যে অহরহ শুনতে হয়। সেটা আমার সবচেয়ে মানে ছোট সন্তান আমাদের পরিবারে, আমার বাবা মার, সে ভাই, তো তার আগে আমরাও কিন্তু বোন। তো সেটা কিন্তু আমরা শুনেছি ছোটবেলা, ও তোমাদের কোনো ভাই নাই, মানে খুব একটা দুঃখ মুখ নিয়ে বলতো। তো সেটা আমি শিওর যে আপনারা দুজনে ফেস করেন, সেটা কিভাবে ডিল করেন আসলে? না আসলে ওটা ডিল করি, যেমন আমার হাজবেন্ডও খুব খুশি 3 মেয়েতে, আমারও ওইরকম কোনো ইয়ে নাই। একটা সময় আমার শাশুড়ি বলতো যে মেয়েদেরকে সারাদিন মেয়েদের জন্য ড্রেস কিনো, ড্রেস পরাও, এই জন্যই 3টা মেয়ে হয়েছে, কারণ সারাদিন তুমি মেয়ে পছন্দ করো আর মেয়েদের জন্য ড্রেস, চুল বাঁধার, রাবার, এই সেই সারাদিন কেনাকাটা করতেই থাকো মেয়েদের জন্য, যার কারণেই দেখা যায় তোমার আরো 2টা মেয়ে হয়েছে। হ্যাঁ, হয়তোবা তুমি মেয়ের প্রতি তোমার বেশি এই কারণেই তোমার ভালোবাসাটা বেশি ছিল, এই জন্য তোমার ছেলে হয় না, তোমার মেয়েই হয়। আর সবাই বলতো যে, আর আমার শাশুড়ি হলো 7 মেয়ে, আমার হাজবেন্ড একা, মাশাআল্লাহ।
তো এখন আমরা শুনেছি 7 ভাই চম্পা, এটা হচ্ছে 7 বোন চম্পা তো বলা যাবে না, কিছু বলে একটা অনেকে। চঞ্চল বলে এটাই। 7 বোন চঞ্চল। বা তো আমার শাশুড়ি বলে কি যে তুমি আমার ইয়েটাই ধরছো, মেয়ে হবে তোমার। আর আমার আম্মার হলো আমরা 2 বোন আর আমার একটা ভাই আছে, আমার পরে ভাইটা তারপরে বোনটা। তো আমার বউটা যদি আমার বেয়ানের ধারাটা ধরতে পারতো তাহলে হয়তো একটা ছেলে হয়তো, কিন্তু আল্লাহ হয়তো সেটা চায় নাই। একদম। হ্যাঁ, তো সেটা নিয়ে সে কখনো মন খারাপ করে নাই, ইভেন কখনো তার আমাদের মন দেশের মেয়েরা খারাপ এখন দেখি ট্রেন নাই। চালাচ্ছে আমাদের দেশের। আমরা প্রথম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রথম ভিসি পেয়েছি যিনি মানে ফিমেল ছিলেন। এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম বেশি ফিমেল কিন্তু আছে এবং অনেকখানি এগিয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে দায়িত্ব পালনের জায়গা থেকে আমরা সবসময় যেটা দেখেছি সেটা হচ্ছে যে দিন শেষে কিন্তু যদি একটা মেয়ে থাকে সেই কিন্তু বাবা মার টেক কেয়ারটা বেশি করে। এবং আপনার মাশাআল্লাহ 3টা মেয়ে, আমি জানি না তাদের মধ্যে কম্পিটিশন লেগে যাবে সবচেয়ে বেশি টেক কেয়ার কে করবে। এটা হয় মানে ও তো বলে যে আমার যখন বিয়ে হবে তখন আমি মাকে মাকে নিয়ে যাবো আমার সাথে। হ্যাঁ, আমি আর অন্য কিছু চাইবো না, অন্য কিছু আমি চাইবো না। 3টা জামাই বিয়ে করে তোমরা ঘরে নিয়ে আসো। হ্যাঁ, কেন নয়, মানে হতেই পারে। এখন তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এমন না যে ঘর জামাই থাকা, ঘর জামাই বলে কিছু না, কারণ আমরা সবাই কাজ করছি, সবাই আর্ন করছি। তো যেভাবে থাকলে আসলে পরিবারের বাকি সদস্যদেরও সুবিধা হয়, অবশ্যই সেটাই করা উচিত। তার সাথে আমার কাছে মনে হয় যে লজ্জা পাওয়ার বা আমাদের যে ট্যাবু যেগুলো রয়েছে সেগুলোকে মাথায় নেওয়ার আমার কাছে মনে হয় না খুব একটা দরকার আছে। আর গার্লস পাওয়ার আমরা কেন বলছি, কারণ এমন না যে ছেলেটার জন্য সেটা লজ্জাজনক হবে, একদমই না। সে আরেকটা বাবা মাকে সাহায্য করতে পারছে, এটা কিন্তু তাতেও গর্বিত হওয়ার কথা। কিন্তু আমাদের সমাজের এই যে ছোট মানসিকতার জন্য আমরা সেটাকে একদম উল্টো করে বলি। অনেকে ভাবে ভাবতে পারছে একদমই ভাবতে পারছে না। সেটা হচ্ছে আমাদের এতদিন ধরে আবহমান কাল ধরে আমাদের ভেবে আসার যে বিষয়টা রয়েছে মস্তিষ্কের মধ্যে, সেটার দোষ। আচ্ছা, আমাদের কিন্তু কুইজ খেলার সময় হয়ে গেছে, কিন্তু আজকে আমি খুবই খুশি যে পুরস্কার দুটোই এক বাসাতেই যাবে। এবং আমাদের আজকের কুইজের যিনি বিজয়ী হবেন তার জন্য কিন্তু থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো আমরা চলে যাচ্ছি প্রথম কুইজ খেলতে। এবং বলে রাখি, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে দুজনকে দুটো প্রশ্ন করব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট পাবেন। ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। এবং প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন 1 মিনিট, ঠিক আছে? এবং একজন আরেকজনকে উত্তর দিতে পারবেন না, তাহলে কিন্তু পয়েন্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? কাকে দিয়ে শুরু করবো, মা নাকি মেয়ে? মেয়ে বলো। আমি? ঠিক আছে, শুরু করছি আমাদের আজকের প্রথম কুইজ গার্লস পাওয়ারে এবং প্রশ্ন করছি আমি মিমকে। প্রশ্ন হচ্ছে, জিনিসটা তোমার একেবারে নিজের অথচ ব্যবহার করে অন্যরা, জিনিসটা কি? নাম। নাম। ওকে, ভেবে বলো, সময় আছে একটু। ভেবে। তোমার জিনিস, তোমার নিজের, জি, কিন্তু বেশিরভাগ সময় ব্যবহার করে অন্য মানুষ। আন্টি চিন্তা করছে, কিন্তু আপনি বলতে পারবেন না জানলেও। নাম। আমার অ্যান্সার নাম, আপনি লক করতে পারেন। না, ও অনেক কনফিডেন্টলি বলছে কিন্তু নাম। আচ্ছা আন্টি, আপনার কাছে কি মনে হয়? ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না, কিন্তু সঠিক উত্তর দিলে তুমি 10 পয়েন্ট পাবে। আন্টি বলেন তো কি হতে পারে? নামটা হতে পারে, কিন্তু আবার দেখা যায় ব্যবহার করে। হ্যাঁ, বুঝতে পারছি না আসলে। আন্দাজে কিছু একটা বলেন, কি হতে পারে? আপনার উত্তরের জন্য কোনো নম্বর মানে প্লাস মাইনাস হবে না, কিন্তু আমি জানতে চাই আপনার মাথায় কি এসেছে। বলে ফেলেন। কি মাথায় আসে বলে ফেলো। হ্যাঁ, আন্টি মিমের দিকে তাকিয়ে মানে চিন্তা করছে যে ওর কি এমন জিনিস আছে যেটা আরেকজন ব্যবহার করছে। না, আসলে নাম ছাড়া তো অন্য কিছু আসলে দেখছি না, কারণ একজনের জিনিস আরেকজনের ব্যবহার করে, নামটাই হয়তো সবার মুখে মুখে থাকে, সবাই ব্যবহার করে নামটাই, এটাই হতে পারে আর কি। একদম সঠিক উত্তর, নাম। ওকে, একটু হাততালি দিই মিমের জন্য। এবং প্রথম কুইজের সঠিক উত্তর দিয়ে মিম জিতে নিল 10 পয়েন্ট। এবং পরের যে কুইজ সেটা আমি চলে যাব আন্টির কাছে, ঠিক আছে? আপনার জন্য এরকম একটা মজার একটা প্রশ্ন থাকবে, কিন্তু সেটাও ভেবে চিন্তে উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি 10 পয়েন্ট পেয়ে যান তাহলে দুজনে কিন্তু সমানভাবে এগিয়ে যাবেন, আর যদি আপনি না পারেন তাহলে মিমে এগিয়ে থাকবে, ঠিক আছে? জি, যাবো আপনার প্রশ্নে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয়, তাহলে সে কে? আমার মায়ের মেয়ে। 1 মিনিট সময়। মায়ের মেয়ে তো বোনই হয়। হ্যাঁ, কিন্তু সে আপনার বোন না। কি ওরে, মায়ের মেয়ে তো বোনই হয়।
কিন্তু আমি বলছি সে আপনার বোন না, কিন্তু তাহলে আপনার কি হবে, মায়ের মেয়ে। ননদ হবে? ননদ কিভাবে হবে? শাশুড়ির মেয়ে, শাশুড়ি তো মা না। না, আপনার নিজের মা। নিজের মা হলে বোনই হবে সে, কারণ আমার আমি মায়ের বলছি মেয়ে। বোন হবে না। সময় কিন্তু টিক টিক করছে আন্টি। 1 মিনিট পার হলে প্লিজ বলো। টিক টিক টিক। চিন্তা করেন, মানে চিন্তা করেন। 5 4 3 2 টাইম আপ। আপনার নিজের নিজের মায়ের মেয়ে, কিন্তু আপনার বোন না। কারণ আপনার মায়ের একটাই সন্তান, তাহলে সে কে হবে? মায়ের মেয়ে হ্যাঁ, সেটা কে? আমি নিজেই। এক্স্যাক্টলি। আচ্ছা, সঠিক উত্তরটা এখন দিলেও উনি সময়ের মধ্যে যেহেতু সঠিক উত্তর দিতে পারেননি, তাই আন্টি আপনাকে আমরা কোনো নম্বর দিতে পারছি না। আই এম রিয়েলি সরি। ওকে, ঠিক আছে। কিন্তু কুইজটা কেমন ছিল বলেন? আচ্ছা, ওকে, তো হচ্ছে এই পর্বে এখনো পর্যন্ত কুইজে এগিয়ে আছে মিম। মিম সঠিক উত্তর দিয়ে জিতে গেছে 10 পয়েন্ট। যেহেতু আন্টি উত্তরটা ভুল হয়েছে, তাই আন্টি এখনো পর্যন্ত 0। তো দেখা যাক পরের পর্বে কি হয়। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব। তো জানিয়ে রাখি, পরের পর্বে আমাদের সাথে একজন অতিথি যোগ দেবেন, এবং মা মেয়ে দুজনকেই বলছি যে অতিথি থাকবেন, তার সাথে আমি কিছু গল্প করব। সেই গল্পটা আপনাদের দুজনকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ তিনি যা কিছু বলবেন আমাদেরকে, সেখান থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো করব আপনাদেরকে, ঠিক আছে? এবং সেখানেও প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনারা 10 পয়েন্ট করে পাবেন। বুঝে গেছেন? ওকে, তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আর আরেকবার জানিয়ে দিই, আপনি দেখছেন চ্যানেল এস এ গার্লস পাওয়ার, জয়ীর সাথে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। বিরতির পর স্বাগত জানাচ্ছি, আমি জয়ী। আপনি দেখছেন চ্যানেল এস এবং দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, এবং গিফট পার্টনার হিসেবে রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্স। আর বিরতিতে যাবার আগে বলেছিলাম আমাদের সাথে একজন অতিথি যোগ দেবেন, এবং তার সাথে আমরা গল্প করব, এবং তার গল্পর থেকে যে বিষয়গুলো আমরা পাবো সেগুলো নিয়ে কিন্তু হবে আমাদের এই পর্বের কুইজ, এবং যেটা আপনাদের দুজনকেই খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে, ঠিক আছে? আর এই পর্বে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানহা আপু। তো তানহা কি করেন সেটা তার নিজের মুখে আমাদেরকে বলবেন। তানহা আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি নিজে কি করেন, নিজের নাম এবং প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে আমাদের সাথে কি কি নিয়ে এসেছেন আজকে সেগুলো নিয়ে একটু ডিটেলস বলবেন। আমি হলো যে এখন পড়াশোনা করছি, আমি কানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, 3rd সেমিস্টার। পাশাপাশি আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি বিজনেস করব, জব করব না। তো সেক্ষেত্রে আমার ছোট থেকেই হলো যে মানে এইটাকে নিয়ে ভাবা চিন্তা কাজ করে দেন হলো যে আমি অ্যানেস্টিটিআই থেকে আমি বেকারিয়ান পেস্ট্রির উপর প্রফেশনাল শেফ কোর্স করেছিলাম। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে ইন্টার্ন করেছি। দেন এখন এটা নিয়ে আমি বিজনেস করছি। আচ্ছা, আপনার পেজ একটা রয়েছে, সেটা নামটা একটু জেনে নিই আমরা। আমার পেজের নাম হলো তানহাস পেস্ট্রি ক্যাফে। আচ্ছা, তানহাস পেস্ট্রি ক্যাফে হচ্ছে তানহাপুর পেজের নাম, নিজের নামে একদম করা। এবং আজকে কি কি নিয়ে এসেছেন আমাদের জন্য? আমি আজকে হলো ভ্যানিলা পাউন্ড কেক নিয়ে এসেছি, আর হলো যে সফট রোল চকলেট বান, আর বিস্কুট, কুকিজ, বাটার কুকিজ, আর লাড্ডু। এই লাড্ডুটা দেখতে খুবই অসাধারণ লাগছে, তাই না? আচ্ছা, তো আপনি যেসব এখন পর্যন্ত শিখেছেন এগুলোর মধ্যে সবচেয়ে নিজের বানানো পছন্দের এরকম বেকিং আইটেম কোনটা আপনার? আমার কাছে হলো বেকিং আইটেম বলতেই ভালো লাগে, সেটা কোনো কিছু? হ্যাঁ, সবকিছুই ভালো লাগে। আচ্ছা, তো এই যে আপনি স্টুডেন্ট, এখনো এইসব নিয়ে কাজ করছেন, একটা পেজও চালাচ্ছেন মাশাআল্লাহ, তো সেখান থেকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে কে আপনাকে? আমার বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করতো, সেখান থেকে আমার ইচ্ছে ছিল আরও বেশি যে আমি মানে আমার বাবার জন্য আমি রান্না করব, মিষ্টি জাতীয় কিছু বেক করব, এগুলো সব কিছু নিয়ে। বাবা পছন্দ করতো মানে? আমার বাবা হলো 2018 সালে মারা গিয়েছে। আই এম সো সরি। আই এম শিওর জন্য যেখানে আছেন সৃষ্টিকর্তা ওনাকে সর্বোচ্চ সুন্দর জায়গাটাতে হয়তো তিনি থাকবেন। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, কি কি করেছেন আমাদেরকে একটুখানি যদি ক্যামেরায় একটু দেখাতেন তানহা আপু। আচ্ছা, আমি হলো ভ্যানিলা কেক করেছি। এটা কত পাউন্ড কেক? এটা 1 পাউন্ড। আচ্ছা, আর সফট রোল আর হলো যে চকলেট বান করেছি। আচ্ছা, চকলেট বান, এটার ভিতরে চকলেট ফিলার দেওয়া আছে, ফিল করা আছে, ওকে। আর এটা হলো যে বাটার কুকিজ করেছে। আমার সবচেয়ে ফেভারিট আইটেম।
আই লাভ বাটার কুকিজ। সাথে কি চকলেট চিপস দেয়া? হ্যাঁ হ্যাঁ, চকলেট চিপস দেওয়া আছে। আচ্ছা, আর এটা হলো মতিচুরের লাড্ডুটা। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন করতে। আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, জাস্ট বলছি আর কি। তো এই যে আপনি যে আইটেমগুলো এনেছেন, তো এগুলো আমাদেরকে বলেন, যেহেতু আপনি ব্যবসা করছেন, এগুলোর প্রাইসিংটা কিভাবে করেন যদি একটুখানি শেয়ার করেন। আমি হলো যে আমার যেটা খরচ পড়ে সেটাও অনুযায়ী সেটা করে দেন, আমার প্রফিটটা হলো যে আমি অ্যাড করেন সাথে করে দেন হলো যে এটা করে। আচ্ছা, ও তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে লাড্ডু দেখলে আমাদের এক ধরনের মানে খাওয়ার ইচ্ছে জাগে। তো আমি হচ্ছে জানতে চাই যে এই লাড্ডুটা কিভাবে তৈরি করলেন, ছোট করে যদি আমাদেরকে রেসিপি আর ইনগ্রিডিয়েন্টসটা একটু যদি বলেন। লাড্ডুটা হলো আমি ফার্স্টে হলো যে সাবুদানা, দেন হলো যে এটা দিয়ে হলো যে আমি করেছি সাবুদানা হলো, আর হলো যে চিনি, এগুলো দিয়ে। এটা লাড্ডুতে আসলে বেশি কিছু লাগে না, কিন্তু আমাদের কাছে মনে হয় যে লাড্ডু বানানোটা ভীষণ কঠিন, মানে সেটা দেখে মনে হয়, আমি জানি না, হয়তো আমি পারি না বলে মনে হয়, কিন্তু যেহেতু সহজ বলছেন, তো সহজ করে যদি রেসিপিটা বলেন যে কারপরে কিভাবে করবে, মানে ধাপগুলো। ফার্স্ট হলো যে সাবুদানাটাকে হলো যে আমরা লিকুইড করে গুলিয়ে নিব, ওইটা হয়ে গেলে দেন তেলে ফ্রাই করে মানে ভেজে দেন, তারপরে হলো যে ওইটাকে একটু ঠান্ডা করে চিনি শিরা করে ওই শিরার ভিতরে দিয়ে দিলে ওইটা, আর সাথে একটু মানে এটা কালারটা দেওয়া হয়, রাইট? কালারটা আর হলো যে এলাচটা আর হলো যে এটার সাথে হলো যে বাদামটা শেষে। আচ্ছা, এভাবে করে। হ্যাঁ, ওকে। তো আপনাকে এইসব কাজে আর কে কে হেল্প করে, মানে বাসা থেকে কোনো হেল্প আপনি পান? হ্যাঁ, আমি বাসা থেকে খুব সাপোর্ট পাই এখন। ফার্স্টে আমাকে এটা নিয়ে মানুষ খুব কথা বলতো যে আমি এখনই এগুলা করছি, দেন পড়াশোনার পাশাপাশি। সো আমি আসলে কখনোই কারো কথা শুনতাম না এই কাজের জন্য। আমার যখন যে কাজ করতে মনে যেত আমি সেটাই করতাম। তো যে আমাদের আজকে এখানে দুজন মা এবং মেয়ে এসছে, তো সেক্ষেত্রে তানহার মা তানহাকে কতখানি সাপোর্ট করে বা কতখানি বোঝে? আমার মা আমাকে খুব সাপোর্ট করে। আমি আমার মার কাছ থেকে একটু টাইম মানে দূরে থাকি, সো সেক্ষেত্রে আমার মার সাথে আমার ওরকমভাবে গল্প করা হয় না। আচ্ছা, কিন্তু রেগুলার এক ধরনের ফোনে যোগাযোগ বা কথা সেটা তো হয়, হ্যাঁ, সব সময় হয়। দেন মাঝে মধ্যে যখন একসাথে থাকি তখন খুব ভালো লাগে টাইমগুলা। তো আমার কাছে মনে হয় যে যারা আসলে একসাথে মা মেয়ে একসঙ্গে যারা থাকতে পারেন তারা অনেক বেশি ব্লেসড, যে তারা আসলে সেই সময়টা নিজেদের মতো করে সুন্দর করে সম্পর্কটা আরো বেশি গভীর করতে পারে, যেটা আসলে দূর থেকেও সম্ভব, কিন্তু বাস্তবতার খাতিরে আমাদেরকে কত কিছু করতে হয়, তাই না তানহা? হ্যাঁ। আচ্ছা, তো নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবরাও হচ্ছে তাদের থেকে কিরকম অ্যাপ্রিসিয়েশন পান আপনি? কারণ আমরা তো বন্ধু বান্ধবরা, আমি যেটা বলি সেটা করি, সেটা হচ্ছে যে আমার বন্ধু কিছু রান্না করছে, আমি তো সারাক্ষণ ওখানে ফ্রি খাওয়ার ধান্দায় থাকি, কিন্তু যখন আপনি ব্যবসা করছেন, হ্যাঁ তাই না, তো সেটাকে তানহা কিভাবে ডিল করে? সেটাকে হলো যে আমি একটু কম, এখন একটু কম রান্না বান্না করি, তো সেই ক্ষেত্রে আমার সাথে পেরে উঠতে পারে না। তাই? হ্যাঁ, কিন্তু তানহাকে বলে হচ্ছে খুবই সুইট একটা মেয়ে যে কাউকে না করতে পারে না, আসলে কি সেরকম নাকি আসলে না করতে পারে? না বলতে পারাটা কিন্তু বিশাল গুণ একটা আমাদের। মাঝে মধ্যে পারি না, আবার মাঝে মধ্যে বলতে হয় না। আচ্ছা, তো কিভাবে, মানে বন্ধুরা কি বলে, কোনো একটা মজার ঘটনা বলেন। মানে ফুড নিয়ে যে এত কিছু করি বাসায়, দেন আমি বানিয়ে এনে কেন খাওয়াই না। তো তারা কখনো বলেছে যে তোমাকে আমি কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস সব বাজার করে দিলাম, আমাদেরকে এবার তুমি কিছু একটা বানিয়ে খাও, এরকম কখনো হয়েছে? না, এটা হয়নি কখনো। আরে আমি বলবো আপনার বন্ধু ভাগ্য খুবই খারাপ, মা ভাগ্য খুব ভালো হয়তো, কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আচ্ছা, তো আজকে যে কটা আইটেম এখানে এনেছেন এর মধ্যে তানহার পছন্দের কোনটা? আমার পছন্দের হলো যে সফট রোলটা। সফট রোলটা। সফট রোল? হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো সফট রোল কিনেছেন আজকে? না, সফট রোল তো নেই। হ্যাঁ, আচ্ছা। চকলেট বান বললেন এটাকে, এটাকে কি সফট রোল বলছেন? আর নিচেরটা হলো চকলেট বান। ও আচ্ছা, এখানে কি দুটো আইটেম আছে? হ্যাঁ। তো তানহা পড়াশোনা করছেন, নিজে কাজ করছেন, তো আমাদের তো সবারই ইচ্ছে থাকে যে আমারটা অনেক কিছু বড় কিছু একটা হবে, সেই স্বপ্নটা, তানহার স্বপ্নটা কি? আমার স্বপ্ন হলো, আমার বাবা যেহেতু মিষ্টি জাতীয় খুব পছন্দ করতো, সেক্ষেত্রে আমার ইচ্ছে যে আমি এই মিষ্টি জাতীয় বেকারির উপরে, পেস্ট্রির উপরে আমি আরো কোর্স করব দেশের বাইরে থেকে।
সেটা 2028 সালের ভেতরে হয়ে যেতে পারে, কিংবা না হলে 27-এর শেষে 28-এর শুরুর দিকে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে। আচ্ছা, আমরা সময়টা হয়তো একটা মানে ঠিক করে রেখেছেন তানহা, তো আপনার জন্য শুভকামনা থাকলো, যখনই হোক 27, 28, 29 বা তার আগে সেটা অবশ্যই আপনি করে ফেলেন, সেজন্য আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। তো আমার কাছে মনে হয় যে মা মেয়ে যারা আছেন, আপনি যে গল্পগুলো আপনার থেকে শুনলাম, তো সেখান থেকে আমরা দুটো প্রশ্ন করব দুজনকে, মিম এবং মিমের আম্মুকে। তো আপনি হচ্ছেন বিচারক এখানে, যে তারা সঠিক উত্তর দিল কিনা সেটা আপনিই বলবেন, ঠিক আছে তানহা? হ্যাঁ, ওকে। তো আমরা মনে হয় প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটাকে শুরু করেছিলাম মিমকে দিয়ে, তো এবার কাছে মনে হয় যে আন্টিকে দিয়ে আমরা প্রথম প্রশ্নটা শুরু করতে চাই, ঠিক আছে? বলে নেই যে তানহা এতক্ষণ আমাদেরকে যে গল্পগুলো করেছে সেখান থেকে প্রশ্নটা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনি পাবেন 10 পয়েন্ট, যদি ভুল উত্তর দেন তাহলে কোনো নম্বর কাটা যাচ্ছে না, ঠিক আছে? আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, প্রথম কুইজ, যেটা হচ্ছে আন্টির জন্য, এবং সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। খুবই সহজ একটা প্রশ্ন, যেটা আমরা কয়েকবার বলেছি, এবং প্রশ্নটা হচ্ছে তানহা আপুর যে পেজ, সেই পেজের নাম কি? তানাজ পেস্ট্রি অ্যান্ড বেকারি ক্যাফে। তানাজ পেস্ট্রি অ্যান্ড ক্যাফে, তানাজ পেস্ট্রি ক্যাফে, এটাই তো মনে হয়। তানহা আপু ঠিক আছে উত্তর? হ্যাঁ। কোন উত্তরটা সঠিক? আন্টি অনেকগুলো না বলেছে। তানা পেস্ট্রি ক্যাফে, তানা পেস্ট্রি ক্যাফে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তানহাস পেস্ট্রি ক্যাফে, এটা হচ্ছে তানহা আপুর পেজের নাম, এবং উত্তর একদম সঠিক হচ্ছে। আন্টি এবার নম্বরের খাতা খুলেছে, অভিনন্দন, ফাইনালি 10 পয়েন্ট হচ্ছে আন্টির জন্য, এবং আপনার মোট নম্বর হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব মিমের কাছে, এবং একইভাবে সঠিক উত্তর দিলে মিম আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে মিমের জন্য, তানহা কার অনুপ্রেরণায় কাজ করেন? ওনার বাবা। আমার কাছে মনে হয় যেটা অনেকবার বলেছে তানহা, এবং এটা একদম সঠিক উত্তর। তো সেই সাথে মিম পেয়ে গেল 20 পয়েন্ট, এবং এখনো পর্যন্ত মিম আপনি কিন্তু এগিয়ে রয়েছেন, ঠিক আছে? সে সাথে তানহা আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ওর উত্তরটা সঠিক দিয়েছি তো, সেটাকে জেনে নেই। হ্যাঁ ঠিক আছে। সঠিক উত্তর? জি। আচ্ছা, 10 নম্বর দিয়ে দিব? আচ্ছা, ঠিক আছে। যিনি আজকে আমাদের বিচারক, তানহা আপু বলেছে সঠিক উত্তর, এই জন্য মিমের জন্য আরো 10 পয়েন্ট, টোটাল নম্বর দাঁড়ালো 20 পয়েন্ট, ঠিক আছে? এবং অসংখ্য ধন্যবাদ তানহা আপু, এবং আবারও আপনার যে ভেঞ্চার সেটার জন্য শুভকামনা থাকলো, এবং আপনি যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান সেভাবে এগিয়ে যান। আরও একবার অভিনন্দন আপনাকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ গার্লস পাওয়ার অ্যান্ড পারফেক্ট ইলেকট্রনিককে। ওকে, তো এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে হচ্ছে এগিয়ে আছে এখন পর্যন্ত মিম 20 পয়েন্টে। তো তৃতীয় পর্ব যেটা, সেখানে যেমনটা বলছিলাম, বাজি কিন্তু উল্টে যায় মাঝে মাঝে, কারণ সেখানে রয়েছে আমাদের নেগেটিভ পয়েন্ট, কারণ সেখানে ভুল উত্তর দিলে -15 হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো আমরা দেখে নেব মা মেয়ের মধ্যে কে এগিয়ে থাকে শেষ পর্যন্ত। তো সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে বিরতির পর পর্যন্ত, এবং আবার আমরা ফিরে আসব পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্সের সৌজন্যে জয়ীর সাথে, শুধুমাত্র চ্যানেল এস এ গার্লস পাওয়ারের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি দেখছেন চ্যানেল এস, জয়ীর সাথে গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, এবং যেখানে আমাদের সাথে গিফট পার্টনার হিসেবে রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্স। এবং এতদূর পর্যন্ত আমরা কুইজ খেলে এসেছি, মা মেয়ের সাথে আজকে আমরা খেলছি, এবং মা মেয়ের মধ্যে মেয়ে এগিয়ে আছে এখন পর্যন্ত। তো আমরা কুইজে যাব, তার আগে জানতে চাই যে এই যে হয় না যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা সবসময়, এবং মায়েরা চায় কিন্তু হচ্ছে সন্তান এগিয়ে যাক, সেটাতে বোধহয় মায়েদের সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? কিন্তু তারপরে যেহেতু একটা কুইজ, একটা কম্পিটিশন, আন্টি আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে মেয়ে এগিয়ে যাওয়াতে। হ্যাঁ, আজকে এই এপিসোডে কোনো হার জিত নাই, আমি জিতলেও তো আম্মুই ভাববে যে সেও এরকম। হ্যাঁ সেটাই, আজকের এপিসোডে যে জিতুক মানে দুজনেই জিতে যাবে, বিষয়টা এরকম হয় না যে আমি জিতলেই জিতে যায় মা, তাই না? আচ্ছা, তো যে জিতুক, আমাদের এখানে কিন্তু পুরস্কার দেখতেই পাচ্ছেন, দুটো কিন্তু আমার কাছে মনে হচ্ছে একই ঘরেই যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে আমি কিছু আপনাদের সম্পর্কে আরও কিছু জানতে চাই। যেমন হয় না যে আমরা সবসময় আমাদের কিছু লেগেসি, কিছু নিজেদের জিনিসপত্র আমরা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। তো আন্টির ক্ষেত্রে সে বিষয়টা কি? আপনি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানরা যারা রয়েছে, তাদেরকে কি দিয়ে যেতে চান আসলে? আসলে আমার মেঝো মেয়ে খুব আগ্রহী আমার এই কাজের জন্য। ও আমাকে বলে যে আমি এটার উপরেই পড়াশোনা করবো আম্মু।
আমাকে কেন তুমি পর্যটনে ভর্তি করাইলে না, আমি এটার উপরেই পড়াশোনা করব। তো দেখা যায় ওর খুবই আগ্রহ। তো আমি এটা দেখে ওকে এটা আমি ইয়ে করে যাব যে ওই এই দিকটা, আর সারাদিন খাবারের ইয়ে দেখবে কোনটা কি আছে আম্মুর পেজে, কোনটা কি আছে, কোনটা কি আমি বানাবো, তার আগ্রহই সবচেয়ে বেশি। বেশি। তো সেজন্য আমি ওকে এইভাবে ইয়ে করতে চাই যে এটা রেখে যেতে চাই যে ও এটা ধরে রাখুক। আচ্ছা, আর বাকি মেয়েদের জন্য আপনি মানে না, ওরাও আমার এই ইয়েগুলিকে সমর্থন করে সবসময়, ওদের সাপোর্টেই আমি এত দূরে আসছি। ওরা আমাকে সবসময় হেল্প করে, সাপোর্ট করে। ওরা যাতে এই আমার ইয়েটা ধরে রাখতে পারে, সেটাই আমার চাওয়া কি ওদের কাছে। আচ্ছা, সেটা তো একটা পার্টিকুলার একটা দিক গেল, কিন্তু অনেক সময় হয় না যে যেমন আমার একটা ভালো গুণ বা আপনার মায়ের কোনো একটা ভালো গুণ যেটা হচ্ছে আপনি পেয়েছেন বা যেটা আপনি চান যে আপনার সন্তানরাও পাক, এরকম কোনো কিছু কি আছে যেটা আপনি চান যে পরবর্তী প্রজন্মতেও সেই গুণটা তারা ধরে রাখুক? আসলে আমার মেয়েরা এমনিতেই লক্ষ্মী। হ্যাঁ, ওরা আসলে সব সময় আমাকে ইন্সপায়ার করে এবং ওদের মধ্যে এই গুণটা আছে সব সময়। আর ওদের 3 বোনের মধ্যেও খুব মিল। আর আমি আমার আম্মার সাথে খুব খুব ফ্রেন্ডলি। আর দেখা যায় আমরা 2 বোন 2 বোনও এরকম। তো আমি চাচ্ছি যে ওরা যেন 3 বোন একসঙ্গে মিলেমিশে থাকে, এই গুণটা যেন ওদের মধ্যে থাকে। ওরা যেন 3 জন একসঙ্গে থেকে মানে চলতে পারে, এই গুণটা যেন ওদের মধ্যে থাকে। ওরা যেন অনেক বড় হয়, লেখাপড়া করে এবং অনেক ভালো থাকে, এটাই আমার চাওয়া ওদের কাছে। আচ্ছা, তো হলো যে কোনো কাজের তো সব সময় এক ধরনের আমাদের মানে কোথাও না কোথাও থেকে আমরা এক ধরনের অনুপ্রেরণা পাই, বা কোনো একটা কথাতে হতে পারে, কোনো একটা, সেটা হতে পারে বই পড়ে, সেটা হতে পারে টিভি দেখে, হতে পারে আপনার পার্টনারের কাছ থেকে, হতে পারে কোনো একটা বন্ধুর থেকে, হতে পারে একদমই অপরিচিত কেউ তার একটা কথা আপনার মনে ধরেছে, সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে কিছু একটা করলেন। তো আপনার ক্ষেত্রে সেই ইন্সপিরেশনের জায়গাটা কি আসলে? ইন্সপায়ার্ড আসলে আমি ছোটোবেলা থেকে তো এই দিকটা একটু ছিলাম। তো করোনাকালীন সময় বা লকডাউন আসার আগে যেমন আমার ছোটো মেয়েটা এটা পেজটা খুলে আমাকে, আর যখন আমার বড় মেয়ে ক্লাস অনেক ভর্তি হয় 2001 সালে, তখন আমি ওকে স্কুলে টিফিন দিতাম। ওই টিফিন আমি ওর ম্যাডামদের জন্য দিতাম। কারণ আমি সেই ছোটোবেলা থেকেই, আর যেহেতু আমার এটা শখ, আমি ঘরে সবসময় আমার ফ্রিজে ফ্রোজেন আইটেমগুলি বানানো থাকতো। মানে অল টাইম আমাকে ঘরে কেউ আসলে আমার বাইরে থেকে কিছু দেওয়ার ছিল না, আমার ঘরে ছিল। তারপর হয়তো অনেক সময় জানা যে অন্য একজনের প্রশংসা, তোমার মা রান্না খুব মজা, তো সেটাও কিন্তু তো আমি ওর ম্যাডামদের খাবার দিতাম। আর হলো আমি ওর যে সাথে ফ্রেন্ডের মাদেরকেও আমি খাবার নিয়ে যেতাম ওদের জন্য, ওরাও বলতো খুব মজা। তো ওরা আমাকে বলছিল যে তুমি আমাদেরকে একটা কোর্স করাও, শিখাও আমাদেরকে। সেটা 2001 সালে। তো তখন আমি অনেক বছর আগে, তখন আমি একটা কোর্স শুরু করছিলাম। ফার্স্টে ওদের আমার কেকটা ওরা খেয়ে খুব পছন্দ করছিল, আমি কেকের জন্য সব কিছু কিনে, আমার এটা অবশ্য ওইরকম কোনো ছিল না, ওরাই আমাকে এটা ইন্সপায়ার করছে যে আমাদেরকে তুমি কেক শিখাও। তো আমি বাসায়, তখন তার ওইরকম ছিল না, আমি বাসায় ওদেরকে পরের দিন সকালবেলা আসতে বললাম। আর যখন বাচ্চারা মানে ম্যাডাম যখন আমাদের হাতে, গার্ডিয়ানদের হাতে বাচ্চা দেয়, তখন এক ম্যাডাম এসে আমাকে বলছিল, মানে ওকে ছাড়তে ছিল না, ওকে ধরেই আছে ম্যাম, কিন্তু সব বাচ্চাদের বিদায় দেওয়া শেষ, গার্ডিয়ানের কাছেই দিয়ে দিত। তো যখন সব শেষ, তখন ওকে নিয়ে আমার কাছে আসলো ওর ম্যাডাম। তো বলে যে মিমের আম্মু আপনাকে একটা কথা বলবো। আমি জি ম্যাডাম বলেন। বলে যে আসলে মিম তো অনেক ভালো ক্লাসে, ও তো ফার্স্ট হয় সবসময়, আর প্রত্যেকটা সিটিতেও ভালো করে, এক মার্কও ওর কাটা যায় না। তো আপনি আমাদের জন্য যে খাবার পাঠান, আপনার মেয়ে তো সবসময় ফার্স্টই হয়। তো আমি বলছি আসলে আমি এটা খাওয়ারের জন্য, মানে ওর রেজাল্টের জন্য। হ্যাঁ, তো আমি এটা আমার শখ থেকে, কারণ ছোটবেলা থেকে আমার রান্না করাটা আমার একটা মানে অভ্যাস ছিল, এবং আমাকে সবাইকে খাওয়াতেও পছন্দ করতাম। মানে সবাই খেয়ে আমাকে প্রশংসা করতো, মানে আমি সবসময় প্রশংসা শুনে আসছি, ওটা আমার একটা ইন্সপায়ার ছিল। আর এটা দিয়ে আমার মেয়েরা দেখতো যে আম্মু রান্নার জন্য তার মানে জান শেষ হয়ে যায়, তাও রান্না ছাড়ে না কখনো। এবং আরেকটা জিনিস আমি বলি আজকে, মানে ও যখন হবে, সে যেদিন আমাকে হসপিটালে নিয়ে যাবে, আমি সেদিনও কিন্তু মানে পিঠা আর ঘরের সমস্ত রান্না টান্না আমি কমপ্লিট করে তারপর কিন্তু আমি অ্যাম্বুলেন্সে উঠছি। আচ্ছা, এটা কিন্তু অনেক সময় এরকমও হয় যে জানো যে কিছু সময় বাধ্য হয়ে করতেই হয়, না সেটা একটা বিষয় থাকে। একটা হচ্ছে যখন আমার করতে ভালো লাগছে, ভালোবাসা থেকে করছি, তো আমার কাছে মনে হয় দুটো টেস্টটাই আসলে দুরকম হয়। এটা আমার আসলে মানে একটা আলাদাই শখ। এটা আমাকে, আমার যতই শরীর খারাপ থাকুক, যতই কিছু থাকুক, আমি আমার রান্নাটা কখনো ছাড়ি না কারো হাতে। আমি মনে হয় যে আমি নিজের হাতে রান্নাটা করলে আমার বাচ্চারা খেয়ে তৃপ্তি পাবে বা মানুষ খেয়ে তৃপ্তি পাবে। এবং আমার বাচ্চারা অনেক সময় বলে
যে আম্মু তো তোমার যখন অর্ডার আসে তখন কিন্তু তুমি খুব মনোযোগ দিয়ে এই রান্নাটা করো, এবং তখন অসুস্থতা থেকেও সে কিছু মনে করে আর না, তখন তাই না? তোমার কোনো অসুস্থ থাকে না তখন, এটা দেখছি। আর ও আর যেমন যে কোনো সময় হয় কি যে আমরা যখন ভালোবাসার কোনো কাজ করি তখন কিন্তু আমাদের ভিতরে যে অসুস্থতা কিংবা মন খারাপ কিংবা যে কোনো কিছু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কোত্থেকে যেন এক ধরনের শক্তি চলে আসে এবং সেই শক্তিতেই কিন্তু আমরা চলতে থাকি। তো এবার একটু মিমের কাছে যাই, সেটা হচ্ছে যে আমরা তো মার কাছ থেকে অনেক কিছুই শিখেছি, কথা বলা শিখেছি, প্রথমত হাতে খড়িটা মার কাছে হয়েছে, আমরা মানে হাঁটি হাঁটি পা করে হাঁটতে শিখেছি। কিন্তু একটা সময় আসে যখন মাকে আমাদেরকে অনেক কিছু শেখাতে হয়, তখন হয় না যে কোনো একটা বয়স হয়ে গেলে যে মানে মায়েরা সন্তান হয়ে যায়, সেরকম একটা সময় তো হয় না যে একটা বড় হয়ে গেলে কিন্তু আমরা টের পাই যখন কোনো একটা ডিসিশন নেওয়ার বিষয়ে যখন কখনো আমাকে বলতোই না, এখন কিন্তু আমাকে থেকে একটা মতামত চায়। তো সেই সময়টা নিশ্চয়ই তুমি পেয়েছো। এখন আম্মু সব কাজেই আমাকে জিজ্ঞেস করছে। এক্স্যাক্টলি। তো সেই ট্রান্সফরমেশনটা তোমার কাছে তুমি কিভাবে কম্পেয়ার করো ছোটবেলার সাথে? এটা যে যখন প্রত্যেকটা কাজ মায়ের অনুমতি নিয়ে করতে হতো, এখন মা তোমাকে তোমার ভ্যালিডেশন চাচ্ছে যে আচ্ছা মিম কি বলে একটু শুনি। এটা আমার খুব মজা লাগছে। ইভেন আজকে শোতে ঢোকার আগে আমি জিনিসটা চিন্তা করছিলাম যে আগে রাজ্যকে ফেসবুক চালানোর জন্য আম্মু আমাকে বকা দিত, বকা দিয়ে বলতো ঘুমিয়ে যাও, এখন ওই কাজটা আমাকে করতে হয়। আমি আম্মুকে বলি মা ফেসবুক রাখো, ঘুমিয়ে যাও। মানে হয় না যে আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখি জানি, তো সেখান থেকে যে মিম মায়ের মেয়ে, এটা কতখানি শোনো তুমি বা কতখানি লোকে বলে? হ্যাঁ, এটা যারা খুব ভালো মতো আমাদের দুজনকে চিনে তারা অনেক বলে। প্রথমত এটা সেক্টর রিলেটেড, এটাই বলে যে তা না, ব্যাপার বলে যে কিছু গুণাবলী যেমন ধৈর্য, আমারও আম্মুর মতো প্রচণ্ড ধৈর্য, বা হচ্ছে সবার সাথে মিশুক একটা অভ্যাসে আম্মুর আছে, সেখান থেকে আমিও পেয়েছি। তো যারাই আমাদের দুজনকে চিনে বা আমাদের সাথে অনেক কথাবার্তা বলে এঙ্গেজ, তারা বুঝে যে আমাদের এরকম কোয়ালিটিগুলোর মধ্যে অনেক মিল আছে। আচ্ছা, ওকে। আর সেই সাথে বাবার অবদান কতখানি আসলে এখানে? বাবার অবদান তো অবশ্যই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ছোটবেলা থেকে আমার বাবা আমার পড়াশোনার জন্য খুবই সিরিয়াস ছিলেন, আমার চেয়েও তিনি বেশি সিরিয়াস থাকতেন আমার পরীক্ষা। বাবা বলে কথা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাবার অবদানও, কিন্তু দেখা যায় যে আমরা আসলে একটু মায়ের সাথেই বেশি ক্লোজ বাবার চেয়ে। বাবা এমনি তার দায়িত্ব সব পালন করছে, আমরাও খুব কমফোর্টেবল বাবার সাথে, কিন্তু দিন শেষে ক্লোজনেস আসলে আম্মুর সাথেই বেশি। কিন্তু প্রত্যেকটা মেয়ে না যে আমি জানি না, যেহেতু হচ্ছে তুমি বলে যে তোমাদের হচ্ছে যেহেতু ভাই নেই, সেটা হয়তো আলাদা করে বুঝতে পারো না বা না পারো, কিন্তু যেহেতু এটা আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, সেক্ষেত্রেও আমরা ওটা ফিল করতে পারি যে একটা ছেলে যেভাবে প্রিভিলেজড, সেক্ষেত্রে একটা মেয়ে কিন্তু হয় না। আমরা যতই বাবা মা যতই উদার মানসিকতার হোক, যতই সন্তানের বন্ধু হোক, কোথাও না কোথায় গিয়ে সেই সুবিধাগুলো ছেলেরা যতখানি পায় ঠিক মেয়েরা ততখানি পায় না। তুমি তোমার কাছে কি মনে হয়, কি ফিল করো আসলে? হ্যাঁ, এটা আমিও ফিল করি। এটা আশা করি যে যত উইমেন আছে, ইভেন ওয়ার্কিং উইমেন যারা আছে, তারা অনেক বেশি ফিল করে, সেটাতে ওয়ার্ক প্লেসে হোক এবং যে কোনো জায়গাতে বাসাতেও হোক, এটা ফিল করি আমরা। আচ্ছা, ওকে। তো দিন শেষে আসলে ওই একটা জোনেই আমাদের থাকতে হয়। তো কিন্তু সেই তারপরেও মেয়েরা এত বেশি পাওয়ারফুল, এত কিছু করছে সব দিক থেকে, তারপরেও দিন শেষে ঘরের মেয়ে ঘরেই ফিরতে হয় আর কি। যাই হোক, তো অনেক গল্প করলাম, অনেক কিছু আসলে হয় কি যে মেয়েরা আমাদের কথা, তো সেই কথাগুলো আসলে শেষ হবার না, একটা পর একটা চলতেই থাকে। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে শেষের দিকে চলে এসেছি, আর একটা কুইজ বাকি আছে, কিন্তু আজকের কুইজটা যে জিতবে পুরস্কার এক ঘরে যাচ্ছে, এটাতেই খুব খুশি। তারপরও আমরা এই পর্বের কুইজটা খেলে ফেলতে চাই। আমি নিয়মটা একটু বলে দিই, এই পর্বের কুইজের উত্তর মানে সঠিক উত্তর দিতে পারলে সেটা পেয়ে যাবে 30 পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় তাহলে সেক্ষেত্রে 15 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। ঠিক আছে আন্টি, বুঝতে পেরেছেন? উত্তর কিন্তু দিতেই হবে, এমন না যে আমি উত্তর না দিয়ে বসে থাকবো, তাহলে কিন্তু হবে না, উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 30 পয়েন্ট এবং উত্তর ভুল হলে সেক্ষেত্রে জন্য থাকছে -15 পয়েন্ট। আচ্ছা, তো প্রথম প্রশ্ন আমার কাছে মনে হয় যে আমি চলে যাই মিমের কাছে। মিম তো এখন পর্যন্ত এগিয়ে আছে, যদি সঠিক উত্তর দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে ফুল পয়েন্ট, মানে 50 পয়েন্টই পাবে এবং পেয়ে তুমি হবে আজকে বিজয়ী। আর যদি আন্টি সঠিক উত্তর দেয়, আপনি পুরো নম্বর পেলেও কিন্তু আজকে বিজয়ী হতে মনে হয় পারছেন না, যেহেতু একটা প্রশ্ন উত্তর আন্টি ভুল দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি জলাশয় বা নদী বাংলাদেশের কোন জেলায় রয়েছে? সবচেয়ে বেশি জলাশয়, কোন অপশন নেই? না, কোনো অপশন নেই। আচ্ছা, 1 মিনিটের মধ্যে দিতে হবে কিন্তু। এনি হিন্টস, কোনো হিন্ট দিতে পারেন? সেই জেলাতে অনেক বেশি নদী আছে, এটাই হিন্ট। অনেক পানি আছে। সময় কিন্তু চলে যাচ্ছে। একটু ভেবে বলতে হবে, কারণ সাধারণ জ্ঞানের সাথে পরিচয় অনেকদিন ধরেই নাই। 30 সেকেন্ড চলে গেছে, 40 সেকেন্ড চলে গেছে। বেশি নদী আছে, 30 সেকেন্ড আছে। আন্টি, আপনি কি জানেন? আপনার কাছ থেকে আমরা পরে শুনবো, আগে মিম উত্তরটা দিয়ে নিই, ঠিক আছে? ওকে, 10। ঢাকা।
ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে জানি না, মানে তোমার হচ্ছে আরো 5 সেকেন্ড টাইম রয়েছে, তুমি চাইলে উত্তর চেঞ্জ করতে পারো। আচ্ছা বরিশাল। 3 2 ফাইনাল উত্তর 3 বরিশাল। 1 ওকে, ফাইনাল উত্তর দিয়েছে বরিশাল। এবং আচ্ছা আন্টি আপনার কাছে কি মনে হয়? বরিশাল। আচ্ছা ওকে, যদি সঠিক উত্তর হয় তাহলে তিনি 30 পয়েন্ট পাবে, আর যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে মাইনাস। মনে হচ্ছে ভুল হচ্ছে। ওকে সঠিক উত্তর হলে মিমের পয়েন্ট এখন হবে 50, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে মিমের পয়েন্ট 50 থেকে এইভাবে করে নেমে চলে আসবে 5-এ। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি নদী বা জলাশয় বাংলাদেশের কোন জেলায় রয়েছে, এবং সঠিক উত্তর হলো, আচ্ছা সঠিক উত্তর আগে আমি বলে নেই, মিম ফাইনাল উত্তর দিয়েছে বরিশাল, এবং বরিশাল সঠিক উত্তর কিনা টেনশন হচ্ছে, ভালো লাগছে আমার খুব দেখতে। একদম সঠিক উত্তর, একদম ফুল পয়েন্ট পেয়ে গেছে মিম, এবং এখনো পর্যন্ত এগিয়ে আছে মিম। ঠিক আছে, এবার আমরা চলে যাবো আন্টির কাছে। আপনার জন্য একই নিয়ম প্রযোজ্য, যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি পাবেন 30 পয়েন্ট, এবং যদি ভুল উত্তর দেন তাহলে হয়ে যাবে -15। ঠিক আছে, আপনি এখন পর্যন্ত জিতেছেন 10 পয়েন্ট, তাহলে আপনার মোট পয়েন্ট হবে যদি মাইনাস হয়ে যায় -5। ওকে, আচ্ছা প্রশ্ন হচ্ছে রসমালাইয়ের জন্য বিখ্যাত কোন জেলা? কুমিল্লা। শিওর আপনি? রসমালাই ভেবে দেখেন। কুমিল্লার রসমালাই তো আমাদের বিখ্যাত। সেটা আমরা শুনি, কিন্তু রসমালাইয়ের জন্য সেই জেলা বিখ্যাত কিনা সেটা কিন্তু প্রশ্ন। কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা আন্টি খুবই এবার একটু কনফিউজড হয়ে গেছে যে আসলে কি বলছে। ঠিক আছে, আমরা সঠিক উত্তর মানে আপনার উত্তর হিসেবে নিয়ে নিচ্ছি, আমরা জেনে নেব এটা সঠিক কিনা। যদি সঠিক উত্তর হয় তাহলে আপনার পয়েন্ট দাঁড়াবে হচ্ছে 35-এ, না আগে কত ছিল 10, আপনার পয়েন্ট দাঁড়াবে 40-এ। ঠিক আছে, 30 এবং আগের 10। আর যদি ভুল উত্তর হয় সেক্ষেত্রে আন্টির পয়েন্ট দাঁড়াবে -5। এবং কুমিল্লা একদমই সঠিক উত্তর। এবং আপনার মোট নম্বর হলো 40, কিন্তু তারপর আপনি বিজয় হতে পারলেন না, কারণ মিম আপনার থেকে এগিয়ে আছে। ঠিক আছে, ওকে, আমি চাই আমার মেয়েরা এগিয়ে থাকুক মার্চে। এবং আমি খুশি কারণ পুরস্কার দুটো একই ঘরেই যাচ্ছে। তো আজকের আমাদের কুইজ এবং আজকে আমাদের প্রোগ্রামের বিজয়ী হচ্ছে মিম। অভিনন্দন মিমকে। এবং আজকে মিমের জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং সেই সঙ্গে আন্টির জন্য, যেহেতু আন্টি কিছুই হতে পারেননি, মানে সেকেন্ড হয়েছেন, কিন্তু তারপর আন্টির জন্য অবশ্যই পুরস্কার রয়েছে, এবং সেটা হচ্ছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। তো আমি পুরস্কারগুলো দিয়ে দিই। তো প্রথমে আমাদের রানার্স আপ আন্টির জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটি গিফট। ধন্যবাদ। এবং এই ঠান্ডার মধ্যে খুবই কাজে লাগবে এটা। এবং আমাদের আজকের বিজয়ী মিম, মিমের জন্য থাকছে চমৎকার একটি পুরস্কার পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। অভিনন্দন মিম। থ্যাংক ইউ চ্যানেল এসকে, থ্যাংক ইউ পারফেক্ট ইলেকট্রনিক্সকে। ওকে, এবং সেই সঙ্গে আজকে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকলেন এবং দেখলেন এবং মামিয়ার গল্প শুনলেন, আমাদের গল্প শুনলেন, আপনার জন্য তো কিছু একটা রাখতে হবে, আপনার জন্য ডেফিনেটলি আছে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের একটা কুইজ থাকবে, সেই কুইজে পার্টিসিপেট করতে হবে। এবং কুইজে পার্টিসিপেট করতে হলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন করুন, সেখানে প্রশ্ন দেয়া থাকবে। এবং প্রশ্নটি আমি বলে দিচ্ছি, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন জেলা দইয়ের জন্য বিখ্যাত? এই প্রশ্নটি দেয়া থাকবে, সেখানে আপনি উত্তর লিখবেন, এবং যারা উত্তর দিবেন, সঠিক উত্তর দিবেন, সেখান থেকে আমরা বেছে নেব আমাদের কুইজ বিজয়ীকে, এবং তার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। বেশি বেশি করে কুইজে পার্টিসিপেট করুন, এবং কোনো একদিন হয়তো আপনার সাথে আমার এখানেও দেখা হয়ে যেতে পারে, সেই প্রত্যাশাতে থাকলাম। দেখা হবে আবারও শুধুমাত্র গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, শুধুমাত্র চ্যানেল এসে। ভালো থাকবেন।